হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 58তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। সকলে মিলেই ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন যে কোনোভাবেই এই সমস্ত কিছুর একটা ব্যবস্থা ঠিক হয়ে যায়। এবার যেন টাকার ব্যবস্থা হয়ে যায়, খুব ভালোভাবেই যেন তারা জন্মাষ্টমীর পুজোটা খুব বড় করে করতে পারে। ঠিক তখনই মিতা মেজবাবিকে বলে, কালকে রাত তোমাদের ঘর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ কেন শুনতে পেয়েছিলাম, কি হয়েছিল? ঠিক তখনই মেজবাবি বলে, আরে বলো না, তেমন কিছুই হয়নি। তোমাদের পল্টু দাদা আছে না, এমনিতেই আমার ওপর একটু চিৎকার চেঁচামেচি করেছিল। আমাকে বলেছে আমি যেন অহনার হয়ে আর কোনো কথা না বলি, ওর পাশে যেন কখনোই আর না দাঁড়াই, ওর থেকে যেন সবসময় নিজেকে দূরত্ব বজায় রাখি। তবে আমিও বলে দিয়েছি যে আমি একই বাড়িতে থেকে কোনো পার্থক্য করতে পারবো না। অহনা বলে, দিদি তুমি আমার জন্য আর কোনো কথা বলো না, তাহলে হয়তো তোমার ওপরে আরও অনেক অত্যাচার বেড়ে উঠবে। ঠিক তখনই মেজবাবি বলে ওঠে, কি আর অত্যাচার বাড়বে? আমার গায়ে হাত তুলবে, আমাকে মারবে? আমার গায়ে কত হাত তুলেছে, আমার গায়ে কত মার খেয়েছি আমি, কত শুধু দাগ রয়েছে, এতে কোনো সমস্যা হয়নি। আর এতে করে আমার কোনো কিছু যায়ও আসবে না, কারণ সমস্ত কিছু এখন সয়ে গেছে। এতে করেই অবাক হয়ে যায় অহনা। সে ভাবতেও পারছে না যে এরকম একটা মিষ্টি একটা মানুষকে কেউ এরকম ধরে অত্যাচার করতে পারে। এবং বাকি দুই বউ ও অহনা কান্না করতে থাকে তার এই কথা শুনে। মেজবাবি তখন বলেছে, আমাকে যদি এটা বলে তাহলে কিন্তু আমি শুনবো না, আর তুমিও যদি বলো যে আমি তোমার জন্য কথা না বলবো তাহলে আমি ভেবে দেখবো আমি কাজটা করবো কি করবো না, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি আমি কিন্তু তোমার হয়ে ঠিক কথা বলবোই। তখনই অহনা বলেছে, ঠিক আছে, তুমি তোমার মন মতো ইচ্ছে মতোই কাজ করো। ঠিক তখনই মেজবাবি বলেছে, বেশ, তবে এখন কিন্তু কান্না করে চলবে না, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না, আমি তোমার পক্ষেই কথা বলবো। এতে করেই সকলে তখন আবার হাসি খুশি হয়ে যায়। তারপরে দেখা যায় পিসি কাকির ঘরে এসে হাজির হয়। এর কাকিকে বলেছে বাড়িতে সবাই নিজেদের মতো করে তৈরি হয়ে নিচ্ছে। ঠিক তখনই কাকি বলে, তুমি তৈরি হয়েছো? ঠিক তখনই পিসি বলেছে, হ্যাঁ আমার তৈরি হওয়া হয়ে গেছে, বাড়িতে লোকজন আসা শুরু করেছে, আর সবারকে তো সবাদের বাবার বাড়ি থেকে লোকজনকে ডেকে পাঠিয়েছে। তবে আমার তো আর বাবার বাড়ি থেকে লোকজন আর আসেনি, আর আমি তো বাবার বাড়িতেই আছি, তাই আমার পাশে তুমি আছো তো ছোট ভাবি? এতে করেই কাকি বলেছে, হ্যাঁ আমি তোমার পাশে অবশ্যই আছি সবসময় ঠাকুরজি, তুমি কোনো চিন্তাই করো না। বাড়িতে এই সমস্ত কোনো কিছুই আর ভালো লাগছে না। এতবার করে দিদিকে বোঝানোর চেষ্টা করছি যে ওই মেয়েটা এত ক্ষতি করার চেষ্টা করছে, এই বাড়িটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে, কিন্তু দিদি তো কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তবে আমি এবার টুকুনকে বলেই দিয়েছি যে এবার যদি তুই কাজে ফিরে যাস তাহলে তুই তোর বউকেও নিয়ে চলে যাবি। ঠিক তখনই পিসি বলে ওঠে, এটা তুমি কি বলছো ভাবি? তুমি এটা এইভাবে টুকুনের সাথে কথা বলো না, ওর বউকে ওর সাথে ছেড়ে দিও না, তাহলে তোমার কি হবে? তোমার ছেলে তো আর তোমার ছেলেই থাকবে না, তোমার ছেলে তো একেবারেই পর হয়ে যাবে। তুমি এটা কেন বুঝতে পারছো না? তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বোঝাতে চাইছি? ঠিক তখনই কাকি বলছে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো ঠাকুরজি। তার ফলে মাথাটাকে ঘুরিয়ে দেবে টুকুনের। সত্যি যদি মিতা টুকুনের সাথে যায় তাহলে ওরা অনেক মজা করবে, এই চক্করে অনেক টাকা খরচ হয়ে যাবে। না না, এটা করতে দেওয়া যাবে না। তারপর তো বাবা মার পরোয়াই করবে না। সমস্ত কিছুই আমি বুঝতে পারছি। ছোট কাকি তখন বলে যে, আচ্ছা ঠিক আছে, আমি সেটা বলবো না। পিসি তখন বলেছে, ওকে তাহলে চলো আমরা এখন বেরিয়ে যাই। তখনই কাকে বলেছে, আমরা কি সত্যি মহল্লার সবাইকে দাওয়াত দেবো? পিসি তখন বলে, হ্যাঁ ভাবি তো সেটাই বলেছে, তবে ভাবি তো বলেছে 2 থেকে 1 জনের যেন সবাইকে আমরা নিমন্ত্রণ করি, কিন্তু এবার আমি পুরো মহল্লাকেই নিমন্ত্রণ করব, তারপরেই আমি আসল মজা দেখব। তখনই আমি দেখতে পাবো যে পুরো মহল্লাকে কিভাবে এই পুজোর প্রসাদ খাওয়ায়, আর তখনই তো ওদেরকে সকলের সামনে মাথা নিচু করতেই হবে। পিসি তখন বলেছে, 2 দিন হলো এই মেয়ে এই বাড়িতে এসেছে, আর আসতে না আসতেই মাতব্বরি শুরু করে দিয়েছে, নিজের অধিকার খাটানো শুরু করেছে। তবে এই মেয়েকে যদি আমি বাড়ি থেকে বের না করতে পারি তাহলে আমার নামও পূর্ণিমা নয়, এটা তুমি মিলিয়ে নিও। অপরদিকে দেখা যায় 4 বউ মিলে হিসাব করতে থাকে কে কত টাকা হলে কত টাকার মধ্যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে করতে পারবে, সবাইকে খাওয়াতে পারবে। 10,000 টাকা হলে সমস্ত কিছু ঠিকঠাক করা যাবে, এমনটাই ভাবতে থাকে। ঠিক তখনই একটা হিসাব করে যে কতজন লোক আসবে, তারপরেই কোথায় কোথায় ভাবতে থাকে যে এবার তারা এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে। ঠিক তখনই মিতা বলে ওঠে, আমাদের একজন পাড়ায় একজন লোক আছে যে গহনা রেখে টাকা দেয়, আর কিন্তু আমাদের বাড়ি কেউ গেলে তো সেখানে ঝামেলা হয়ে যাবে। উনি যদি সঠিক সময় টাকা না পায় তাহলে বাড়ি ফিরে আসে এবং অনেক ঝামেলা সৃষ্টি করে। এখন কি করব? অহনা তখন কৌতূহলী জিজ্ঞেস করে সে কোথায় থাকে, কিন্তু সকলে তাকে নিষেধ করে ওখানে না যাওয়ার জন্য। অহনা তখন বলছে, আমি সেখানে যাব না, আমি এমনিতেই শোনার জন্য জিজ্ঞেস করেছি, সত্যি বলছি। এতে করে তখন সবাই জানিয়ে দেয় যে পাশেই কোথায় থাকে সেই সমস্ত কিছু। অপরদিকে পিসি ও কাকিমা মিলে বাইরে বেরিয়ে যায় পুরো মহল্লাকে জানিয়ে দেওয়ার জন্য যে তারা যেন এই পুজোতে আসে, তাদের সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছে দুর্গা দেবী।
কাকি তখন বলে, কিন্তু এভাবে যে আমরা প্রত্যেককে দাওয়াত দেব, ভাবি যদি কোনোভাবে জানতে পারে যে আমরা সবাইকে দাওয়াত দিয়েছি আর জিজ্ঞেস করে যে কাকে কাকে দাওয়াত দিয়েছি, তখন আমরা কি বলবো? ঠিক তখনই পিসি ক্ষিপ্ত হয় আর বলে যে, ভাবি এই বাড়ির বউ আর আমি এই বাড়ির মেয়ে, ওনার কথাটাই তো সব হবে না, আমারও একটা অধিকার আছে, তাই আমার ইচ্ছে হয়েছে বলেই আমি সবাইকে দাওয়াত দেবো। এতদিন ধরে আমি শুধু সবার কথাই শুনে আসছি, আর আজকে সবাই যখন আমার পেছনে পড়ে আছে তখন কি আমি সবাইকে ছেড়ে দেবো? কখনোই না, আমি এর শেষ দেখেই ছাড়বো। তুমি শুধু দেখে যাও কালকে আমি ওদেরকে কিভাবে ফাঁসিয়ে দিই, ওরা এবার ঠিক মজা বুঝবে। আমিও দেখতে চাই ওই মেয়ে কিভাবে এই পুজোটা সম্পন্ন করতে পারে। অপরদিকে বড় ভাবি, তারা চারজন মিলেই চিন্তা করতে থাকে যে কিভাবে সমস্ত টাকা ঠিকঠাকভাবে করে দেবে। অহনা যখনই জানতে পারে যে ওই মহিলাটা গহনার বিনিময়ে টাকা দেয়, ঠিক তখনই বলেছে আমি একটু বাইরে যাব। ঠিক তখনই বলে, তুমি কেন বাইরে যাবে? তখনই বলে, একটা কাজ আছে, টাকা জোগাড় তো করতে হবে তাই না, তার জন্যই তো আমাকে বাইরে যেতে হবে। বাইরে না গিয়ে আমি টাকা জোগাড় কিভাবে করবো? মিতা তখন বলে, কিন্তু বড় মা তো মিনিটে মিনিটে এসে তোমার খোঁজ নেয়, যখন এসে পাবে না তখন আমরা কি বলবো? কোথায় বা গিয়েছো কি বলবো আমরা তখন? কিভাবে ম্যানেজ করবো? ঠিক তখনই অহনা বলে যে কিছু কিছু বলে তুমি ম্যানেজ করে নিও প্লিজ, আমি জানি তোমরা সকলেই পারবে। এই বলে সকলের চোখের আড়ালে বাড়ি থেকে বেরিয়ে যায় অহনা। তারপরে দেখা যায় ওই মহিলার কাছে চলে আসে দুটো বালা নিয়ে, আর সেখানে এসেই হাতের দুটো গহনা খুলে দিয়ে বলে যে এই গহনা দুটো সে বিক্রি করতে চায়। আর তখনই ভালো করে ওই ওজন দেয় ওই গহনা দুটো আর বলে যে বেশ, এই গহনা দুটো আমি তোমার থেকে নিলাম, কিন্তু তুমি আমার নিয়ম জানো তো, সঠিক সময় যদি টাকা দিতে না পারো তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে হাজির হব। অহনা বলে যে হ্যাঁ, আমি সমস্ত কিছুই জানি। তারপর সেই গহনাগুলো ওজন দেয় আর বলে যে এখানে আমি তোমাকে 50,000 টাকা দিতে পারবো, এর বেশি আমি দিতে পারবো না। তখনই অহনা খুশি হয়ে যায় আর বলছে হ্যাঁ, এতেই হয়ে যাবে, আমার আরও লাগবে না। ঠিক তখনই টাকাগুলো দিয়ে দেয় আর বলছে তোমাকে আমি শেষবারের মতো বলছি মেয়ে, তুমি কিন্তু সঠিক সময় টাকা ফেরত না দিলে তোমার বাড়িতে গিয়ে আমি হাজির হব এবং সেটা কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। তখনই অহনা বলেছে আমি সব টাকা সময় মতো পরিশোধ করে দেবো, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তারপরে দেখা যায় ওই টাকা নিয়ে যখনই বাড়ির বাইরে এসে পা রাখে, ঠিক তখনই অপর দিক থেকে পল্টু সেখানে এসে হাজির হয়। হঠাৎ করে এরকম ভাবে ঘুমটা দেওয়া একটা মেয়েকে দেখতে পেয়ে একটু অবাক হয়ে যায়। ঠিক তখনই পল্টু ভাবতে থাকে যে এই মেয়েটা কে হতে পারে, এই বাড়ি থেকে বেরিয়েছে, পোশাক দেখে মনে হচ্ছে তো আমাদের বাড়ির বউ, তার মানে আমাদের বাড়ির যদি হয় তাহলে এটা ছোট বউ ছাড়া অন্য কেউ নয়। ছোট বউ তাহলে এখানে এসেছে, এবার ওকে আমি ঠিক মজা দেখাবো, এবার ওকে আমি বোঝাবো যে আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কি হতে চলেছে পরবর্তী পর্বে? এবার কি সত্যি এই সমস্ত কিছু ধরা পড়ে যাবে দুর্গা দেবীর কাছে? এবার কি পল্টু গিয়ে সবাইকে জানিয়ে দেবে যে অহনা নিজের হাতের বালা বন্ধক দিয়েই 50,000 টাকা নিয়ে এসেছে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।